ডিয়ার স্টুডেন্ট, ইতিমধ্যে তোমরা জানতে পেরেছ একাদশ ভর্তি 2025-26 শিক্ষাবর্ষে কবে থেকে আবেদন শুরু হতে যাচ্ছে। তোমরা ইতিমধ্যে অনেক ভিডিও বা ওয়েবসাইটে ঘাটাঘাটি করে তোমরা তথ্যগুলো জানতে পেরেছ। বাট আমি আজকে ওই বিষয় নিয়ে কথা বলবো না। আমি তোমাদের কিছু বিষয়, তোমাদের এই যে নীতিমালা প্রণয়ন করেছে, এই নীতিমালাগুলোতে অনেক বিষয় রয়েছে যা তোমরা এখনও বুঝতে পারোনি অথবা বোঝার তোমাদের ভুল রয়েছে। সো আমি চেষ্টা করব তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে করে তোমরা আবেদন করার সময় কোনো ধরনের ভুল না করো। আর কি কি বলা হয়েছে সবগুলো আমি তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ইভেন কীভাবে আবেদন করতে হবে, কারা আবেদন করবে, কত টাকা আবেদন ফি দিতে হবে, সেগুলো আমি ডিটেলস তোমাকে বলে দিব, যাতে করে তুমি খুব ভালোভাবে বুঝতে পারো। এবং চূড়ান্ত ভর্তি হতে গেলে কত টাকা পেমেন্ট করতে হবে শহর, গ্রাম অঞ্চল এবং জেলা পর্যায়ে, সেগুলো আমি তোমাদের বিস্তারিত বলে দিব। এবং তোমার যে আবেদন প্রক্রিয়াটা রয়েছে, যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের কি কি করতে হবে, সেগুলো তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করবো। ডিয়ার স্টুডেন্ট, আশা করছি ভিডিওটি তোমাদের উপকার লাগবে। তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে করে তারাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে। ডিয়ার স্টুডেন্ট, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে করে তুমি সকল ধরনের আপডেট পেতে পারো সবার আগে। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা শুরু করছি। তবে শুরুর পূর্বে প্রথমে আমরা সেই রুটিনটা দেখে নিই। রুটিন বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে তারিখটা দেওয়া হয়েছে নীতিমালা, এই তারিখে অনেকে বুঝতে পারছে না, অনেকে বলছে আমাকে এক্সপ্লেন করে দিলে একটু সুবিধা হয়। ঠিক আছে, সো আমরা একটু দেখি। ঠিক আছে, সো ডিয়ার স্টুডেন্ট, প্রথমে দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের আবেদন শুরু হচ্ছে 30 তারিখ থেকে। ঠিক আছে, আর আবেদন শেষ হবে 30 তারিখ থেকে। যেটা প্রথম আবেদন শুরু হবে সেটা শুরু হবে 30 তারিখ এবং শেষ হবে 11 তারিখে। ঠিক আছে, তার মানে তোমরা মোটামুটি হাতে 11 দিনের মতো সময় পাচ্ছ আবেদন করার। এখন এখানে একটি বিষয় রয়েছে, বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে যারা পুনর্নিরীক্ষণ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ যারা করেছে, সিএসএ যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের জন্য আবেদন করবে। আবেদনযোগ্য হলে তাদেরও এই সময় আবেদন করতে হবে। তার মানে তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকো আর আবেদন করার মতো যদি তোমার জিপিএ থাকে, ঠিক আছে, জিপিএ যদি তোমার আবেদন করার মতো থাকে, তাহলে তোমাকে কি করতে বলেছে? আবেদন করতে বলেছে। আবারও বলছি, যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের যদি জিপিএ থাকে আর কি আবেদন করার মতো, ধরো তোমার 4.50 অথবা 3.00 এতগুলো জিপিএ রয়েছে, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তারপরে তোমার যদি বোর্ড চ্যালেঞ্জ করার পর তোমার যদি জিপিএর পরিবর্তন হয়, তারপরেও তুমি কিন্তু সেটাকে আবার এডিট করতে পারবে। ঠিক আছে, সো এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। তুমি কিন্তু আবেদন করতে পারবে, সেটা হচ্ছে 30 তারিখ থেকে। হ্যাঁ, সমস্যা নেই, তুমি আবেদন করে দিবা। তারপরে তৃতীয় নম্বর বলছে আবেদন যাচাই, এগুলো নিষ্পত্তি, এটা তোমাদের কাজ না। তৃতীয় নম্বর বলছে শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ হবে। এই যে তৃতীয় নাম্বারটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কি বলা হয়েছে? যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের ফলাফল প্রকাশিত হবে। সো প্রকাশিত হওয়ার পর তোমরা কিন্তু সেটাকে আবার আপডেট করতে পারবে, অর্থাৎ তুমি চাইলে আবার আবেদন করতে পারবে অথবা তুমি ওই বিষয়টাকে কি করতে পারবে? আপডেট করে নিতে পারবে। আপডেট করার জন্য তোমাদের কোনো ঝামেলা হবে না। তোমরা চাইলে সেই তোমাদের কলেজ তালিকাকে মোটামুটি কতবার? 5 বার আপডেট করতে পারবে। আবারও বলছি, কলেজ তালিকা তুমি 5 বার আপডেট করতে পারবে যদি কোনো ভুল হয়ে থাকে। ঠিক আছে, তারপরে 4 নম্বর বলছে পছন্দক্রমে পরিবর্তনের সময় থাকবে। অর্থাৎ তুমি যে পছন্দক্রম তালিকা তৈরি করেছো, এই তালিকাটা তুমি কিন্তু 5 বার পরিবর্তন করতে পারবে। আবারও বলছি, কতবার? 5 বার পরিবর্তন করতে পারবে। অনেকের তালিকা পরিবর্তন, মনে করো যে পছন্দের কলেজটি হয়তো বা 1-এ দেওয়ার কথা ছিল, ভুল করে 2য় বা 3য়তে হয়ে গেছে, অথবা কারো কলেজ সিলেকশনে ভুল হয়ে গেছে। সো এই ভুলগুলো থেকে তুমি কিন্তু রেহাই পেতে পারো। এইটার জন্য তোমাকে সময় দিবে, সেটা হচ্ছে 15 তারিখ পর্যন্ত। এবং তুমি এটাকে মডিফাই করতে পারবা কতবার? 5 বার চেঞ্জ করতে পারবা, অর্থাৎ পরিবর্তন 5 বার করতে পারবা। ঠিক আছে, তারপরে 5 নম্বর বলছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হবে। সো এই বিষয়টা তো তোমরা একদম ক্লিয়ার। ঠিক আছে, সো এখন প্রথম পর্যায়ে যারা নিশ্চয়ন হবে, অর্থাৎ ধরো যে চান্স হয়েছে বা সুযোগ হয়েছে, তারা যদি ধরো যে কলেজে সুযোগ হয়েছে ওই কলেজে যদি ভর্তি হতে না চাই, তাহলে তোমরা কি করবে না? ওই বিষয়টাকে নিশ্চয়ন করবে না। নিশ্চয়ন না করলে সেটা অটোমেটিক কী হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। পরবর্তী দ্বিতীয় পর্যায়ে তুমি কিন্তু সেটা আবার আবেদন করতে পারবা। কিন্তু ধরো তোমার প্রথম পর্যায়ে চান্স হয়েছে, তুমি ওইটা নিশ্চয়ন করে ফেলেছ, তাহলে কিন্তু সেটার পরিবর্তন করার সুযোগ থাকবে না। ঠিক আছে, সো তোমার ধরো চান্স হয়েছে কিন্তু তুমি সেই কলেজে ভর্তি হতে চাচ্ছ না, তাহলে তুমি সেটা কি করবে না? নিশ্চয়ন করবে না। নিশ্চয়ন বলতে টাকা পেমেন্ট করে দিবে না, তাহলেই হবে। বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তারপরে তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবা। হ্যাঁ,
ধরো যারা প্রথম পর্যায়ে আবেদন করেনি তারা কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবা। সো যতবার তুমি আবেদন করবা তোমাকে ততবারই 220 টাকা করে পেমেন্ট করতে হবে। প্রতিবার আবেদনের জন্য প্রতিবারই হচ্ছে তোমাকে 220 টাকা করে পেমেন্ট করতে হবে। সো তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছো, দ্বিতীয় পর্যায়ে ঠিক তেমনই ফলাফল প্রকাশ হবে। তুমি যদি ওই কলেজে ভর্তি না হতে চাও তাহলে নিশ্চয়ন করবা না, তাহলে সেটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। এরপর যারা প্রথম এবং দ্বিতীয়তেও আবেদন করেনি তারা কিন্তু তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করতে পারবে, অর্থাৎ আবেদন করতে পারবে, কোনো ধরনের সমস্যা নেই। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তোমাকে অবশ্যই কলেজ সিলেকশন ভালো করে করবে যাতে করে তোমার প্রথম পর্যায়ে চান্স হয়। তারপরে যদি ভাগ্যক্রমে প্রথম পর্যায়ে চান্স না হয় তাহলে তুমি অবশ্যই দ্বিতীয় পর্যায়ে কলেজগুলোকে এমনভাবে সিলেক্ট করবে যাতে দ্বিতীয় পর্যায়ে চান্স হয়। তৃতীয় পর্যায়ের জন্য অপেক্ষা করবে না ডিয়ার স্টুডেন্ট, কারণ প্রত্যেকটা ভালো কলেজ তোমার কিন্তু সিট বুকিং হয়ে যাবে। যখন প্রত্যেকটা ভালো কলেজ সিট বুকিং হয়ে যাবে তখন কিন্তু তুমি ভালো কলেজে আর আবেদন করতে পারবে না, যদিও তোমার যদি জিপিএ ভালো থাকে। ঠিক আছে, এই জন্য বলবো কলেজগুলোকে ভালোভাবে সাজাবা। আর তোমাদের সাজানোর জন্য 5 বার কিন্তু সুযোগ দিয়েছে, অর্থাৎ 5 বার তুমি এই বিষয়টাকে কী করতে পারবা, পরিবর্তন করতে পারবা, 5 বার এডিট করতে পারবা। তোমার সমস্যা হলে তুমি সেটাকে এডিট করতে পারবা। ধরো তুমি 30 তারিখে আবেদন করেছো, তোমার মনে হয়েছে 5 তারিখে গিয়ে যে এটা আমার ভুল হয়েছে বা আমার সাজানোটা ভুল হয়েছে, তুমি কিন্তু সেটাকে আবার এডিট করে নিতে পারবা, কোনো ধরনের প্রবলেম নাই। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রেখে তোমাকে আবেদন করতে হবে। সো আশা করি এই বিষয়টা তোমরা জানো যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে কীভাবে আবেদন করতে হবে। বাকি বিষয়গুলো আমি তোমাদের ভিডিও আকারে বলে দিয়েছিলাম। ঠিক আছে, এরপর দেখো যারা তোমরা চূড়ান্ত ভর্তি হবে তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে। যারা ঢাকা শহরে মেট্রোপলিটনের অন্তর্গত রয়েছে তাদের বাংলা ভার্সনে তোমাদের 5,000 টাকা, ইংলিশ ভার্সনেও তোমাদের 5,000 টাকা দিতে হবে। বাট ঢাকা ব্যতীত যারা রয়েছে, ঠিক আছে, ঢাকা ব্যতীত যারা রয়েছে তাদের 3,000, ইংলিশ ভার্সনে 3। আর যারা জেলা পর্যায়ে ভর্তি হবে, জেলা পর্যায়গুলো যেগুলো টপ জেলা রয়েছে, যেমন বগুড়া জেলা রয়েছে, রাজশাহী জেলা রয়েছে, রংপুর জেলা রয়েছে, তারপরে সিরাজগঞ্জ, পাবনা, এই যে এই ধরনের মনে করো যে টপ জেলাগুলো রয়েছে, এখানে তোমাদের বাংলা ভার্সনে 2,000, ইংলিশ ভার্সনে তোমাকে 2,000 টাকা দিতে হবে। উপজেলা রয়েছে, এই উপজেলাগুলোতে বা মফস্বল যেগুলো রয়েছে তোমাকে 1,500 টাকার মতো পে করতে হবে। ঠিক আছে, আর যারা বেসরকারি কলেজগুলোতে ভর্তি হবে তাদের ক্ষেত্রেও একই, ঢাকা মেট্রোপলিটনে হলে তোমাকে 7.5, আর ইংলিশ ভার্সন হলে তোমাকে 8,500 টাকা পেমেন্ট করতে হবে। আর বাকি অংশগুলো তোমাকে 5,000, 6,000, 3,000, 4,000, 2,500 এবং 3,000 টাকা করে কি করতে হবে, পেমেন্ট করতে হবে। আর বাকিগুলো হচ্ছে তোমার রেজিস্ট্রেশন ফি নিবে হচ্ছে তোমার কাছ থেকে 142 টাকা, ক্রিয়া ফি নিবে 50, অর্থাৎ মোট তোমার হচ্ছে 335 টাকা তোমার এখান থেকে নিবে। সো 335 টাকা, আবার এখান থেকে তোমার যদি 3,000 হয় তাহলে তোমাকে 3,335 টাকা যোগ করে তোমার কত হচ্ছে 3,335 টাকা তোমাকে কী করতে হবে, অল টোটাল পেমেন্ট করতে হবে। বিষয়গুলো এভাবে সিলেক্ট করে তুমি টাকার হিসাবটাও করে রাখবা এবং তোমাদের বাবা মাকে বলবা যে এত টাকা তোমাকে অবশ্যই দিতে হবে। ঠিক আছে, আর তারপরে এখানে আরও কিছু বলা রয়েছে, তোমাদের আবেদন করার জন্য 220 টাকা নির্ধারণ করা হয়েছে। ওকে, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান প্রতি শিক্ষার্থীর নিকট থেকে রেট সিক্রেট বাবদ এত টাকা গ্রহণ করতে পারবে। ঠিক আছে, এটা একটা আলাদা বিষয়। সো প্রতি শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক মন্ত্রী বাবদ 400 টাকা বোর্ডকে প্রেরণ করতে হবে, এটা তাদের কাজ। ওকে, তোমাদের এখানে কাজ নেই, তোমাদের এখন আরও কিছু বিষয় রয়েছে, কিভাবে বিভাগ পরিবর্তন করবে আর কারা আবেদন করতে পারবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, সো আমরা বিষয়গুলো একটু দেখি তাহলে বুঝতে পারবো। সো আমরা শুরু থেকে একটু বিষয়টা দেখে আসি। ওকে রেস্টোরে এবার তোমরা দেখতে পাচ্ছ 2.0 অর্থাৎ 2.0-তে বলা হয়েছে ভর্তির যোগ্যতা, অর্থাৎ কারা আবেদন করতে পারবে এবং বিভাগ নির্বাচন তুমি কীভাবে করবে। সো এখানে বলা হচ্ছে পূর্ববর্তী 2 সালের, পূর্ববর্তী 2 সাল বলতে তোমরা এখন 25 সাল রয়েছে তোমরা আবেদন করতে পারবা, 24 সাল যারা রয়েছে তারা আবেদন করতে পারবে, 23 সাল যারা রয়েছে তারা আবেদন করতে পারবে। এই 3টা সালের শিক্ষার্থী তোমরা কিন্তু এই বছর একাদশ শ্রেণীতে আবেদন করতে পারবে, এটা বোর্ড কর্তৃপক্ষ বলে দিয়েছে। দেখো ধারাবাহিকভাবে পূর্ববর্তী 2 সালের, ঠিক আছে, ধারাবাহিক বলতে আমরা পূর্ববর্তী 2 সালে, তার মানে 23-24 সালকে এখানে বোঝানো হচ্ছে। তাহলে এই সালে শিক্ষার্থীরা কী করতে পারবে, আবেদন করতে পারবে। এবং তুমি যদি জেনারেল বোর্ড থেকে হও তাহলে আবেদন করতে পারবে, কারিগরি বোর্ড থেকে হইলেও তুমি আবেদন করতে পারবে, মাদ্রাসা বোর্ড থেকে হইলেও আবেদন করতে পারবে, উন্মুক্ত শিক্ষা বোর্ড থেকে হইলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো বোর্ড থেকে তুমি কিন্তু আবেদন করতে পারবে, কোনো ধরনের অসুবিধা নেই। সো বিষয়টা মাথায় রেখেই তুমি কিন্তু আবেদন করবে। ঠিক আছে, এরপর যারা বিভাগ বা গ্রুপ পরিবর্তন করতে চায় তারা কিভাবে করবে। সো এখানে একটু সহজ করে বলে দিই তাহলেই হচ্ছে, এই যে যারা সায়েন্স রয়েছে, সায়েন্স থেকে তুমি কোথায় যেতে পারবা, আর্টসে যেতে পারবা এবং হচ্ছে কমার্সে যেতে পারবা, কোনো সমস্যা হবে না। যারা আর্টস রয়েছে তারা গ্রুপ পরিবর্তন করে কোথায় যেতে পারবে, শুধুমাত্র কমার্সে। যারা কমার্সের স্টুডেন্ট রয়েছে তারা গ্রুপ পরিবর্তন করে কোথায় যেতে পারবে, শুধুমাত্র আর্টসে। ঠিক আছে, এইটা
অর্থাৎ তুমি তোমার নিজের গ্রুপেও থাকতে পারো অথবা গ্রুপ পরিবর্তন করলে তুমি আর্টসে যেতে পারবা। আবার যারা আর্টসের রয়েছে তারা গ্রুপ পরিবর্তন করে কমার্সে যেতে পারবে, আর যদি চাই সে নিজের গ্রুপেও থাকতে পারবে। আর সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সেও থাকতে পারবে, চাইলে সে আর্টসেও যেতে পারবে, চাইলে সে কী করতে পারবে কমার্সেও যেতে পারবে। তবে এখানে আরেকটি শর্ত রয়েছে, সায়েন্সের স্টুডেন্ট যদি কখনও সায়েন্স থেকে বের হয় প্রথম পর্যায়ে, ধরো তুমি প্রথমে আর্টসে গেছো, আর্টসে কিছুদিন ক্লাস করার পর তোমার মনে হয়েছে যে তোমার আর ভালো লাগছে না, তোমার সায়েন্সে যাওয়া উচিত, তাহলে তুমি কিন্তু আর পরবর্তীতে সায়েন্সে যেতে পারবে না। আবার অনেকে সায়েন্স থেকে কি হয়েছে আর কমার্সে গিয়েছে, কমার্সে যাওয়ার পর কিছুদিন ক্লাস করার পর তার মনে হয়েছে যে তার কমার্স আর ভালো লাগছে না, তখন সে কী করবে সায়েন্সে ফেরত যাবে। তাহলে তুমি কিন্তু আর সায়েন্সে ফেরত যাবে না, বিষয়টা মাথায় রাখবা, ঠিক আছে। সো বাকিগুলো তুমি কারিগরি বোর্ড থেকে হইলেও তুমি গ্রুপ পরিবর্তন করতে পারবা, অর্থাৎ ভকেশনাল হও, তারপরে হচ্ছে দাখিল ভকেশনাল সব কিছুই তুমি কিন্তু ওই বিজ্ঞান বিভাগের যে কোনো বিভাগ থেকে তুমি আসো না কেন, ঠিক আছে, তুমি কিন্তু যে কোনো বিভাগেই যেতে পারবা। তুমি যদি কারিগরি বোর্ড থেকে আসো ভকেশনাল, তুমি চাইলে কমার্সেও যেতে পারো, আর্টসেও যেতে পারো, কোনো ধরনের ঝামেলা হবে না। আরও একটি বিষয় রয়েছে, অনেকে বলছে যে কীভাবে নির্বাচন করবে। দেখো, নির্বাচন তো আমি আগে বলে দিয়েছিলাম, তোমাদের জিপিএর ভিত্তিতে প্রথমে দেখবে। জিপিএটা হচ্ছে শুধুমাত্র আবেদন, এবং মার্কস তোমাকে দেখা হবে যে কত মার্কস, তাহলে তুমি সেটাকে সুযোগ পাচ্ছ। এরপর তোমার যদি মার্কস জিপিএ যদি সমান হয়ে যায়, ঠিক আছে, তখন তারা কী করবে, সায়েন্সের স্টুডেন্ট হইলে তারা কী করবে, এখানে বলে দিয়েছে সায়েন্সের স্টুডেন্ট হইলে তোমাকে কী করবে, আমি এখানেই লিখে দিই, ঠিক আছে। সায়েন্সের স্টুডেন্ট হইলে তোমার দেখা হবে গণিত কার ভালো মার্কস রয়েছে, অথবা উচ্চতর গণিতে কার ভালো মার্কস রয়েছে, অথবা তোমাদের হচ্ছে জীববিজ্ঞান, ঠিক আছে, এই জীববিজ্ঞান, এই তিনটি সাবজেক্ট আর কি দেখা হবে বিজ্ঞানের স্টুডেন্টদের জন্য। এইগুলো আলাদা আলাদা করে দেখবে যে কার বেশি রয়েছে, যার বেশি রয়েছে সে কিন্তু চান্স পাবে। আর যারা আর্টসে রয়েছে তাদেরও মেজর সাবজেক্টগুলো আইডেন্টিফাই করা হবে, যদি জিপিএ তারপরে হচ্ছে মার্কস এটা হচ্ছে সমান হয়ে যায়, তাহলে তোমার হয়তো ধরো ইকোনমিক্স দেখা হতে পারে, যাদের ইকোনমিক্স রয়েছে, তারপরে হচ্ছে আইসিটি দেখা হতে পারে। এই বিষয়গুলো কিন্তু তারা দেখে তোমাকে আলাদা করবে। এবং কোঠা রয়েছে, কোন কোঠাগুলো রয়েছে, জুলাই কোঠা বাতিল হয়ে গেছে, মুক্তিযুদ্ধ কোঠা রয়েছে 5%, বিশেষ কোঠা রয়েছে 5%। সো তোমরা যারা মুক্তিযুদ্ধ কোঠা রয়েছে এবং বিশেষ কোঠায় যারা অন্তর্গত রয়েছে, অর্থাৎ যারা বিশেষ চাইল্ড রয়েছে, তোমরা কিন্তু আবেদন করতে পারবে, কোনো ধরনের ঝামেলা হবে না। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। বাকি বিষয়গুলো আসলে তেমন আরেকটা গুরুত্বপূর্ণ নয়, আমি তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বিষয়টি তোমাদের ভালো লাগবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, এবং তোমাদের অ্যাপ্লিকেশন করতে কী কী ঝামেলা হবে, কী কী সমস্যা হতে পারে, এবং সেই সমস্যার সমাধানগুলো কী কী হতে পারে, সেইটি নিয়ে আমাদের ভিডিও আসতেছে, ওইটার জন্য অপেক্ষা করো। আমি তোমাদের বলে দেবো যে তোমাদের আবেদন করতে কী কী সমস্যা হবে, ঠিক আছে। সমস্যাগুলোর সমাধানের জন্য একটা ভিডিও চলে আসবে, তোমরা ওইটার জন্য অপেক্ষা করো।